সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের ওপর। আজকে তার 26 নম্বর ভিডিও। এর আগে 25টা শিফটের কোশ্চেন তোমাদের সলভ করানো হয়ে গেছে। প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যারা এখনও দেখোনি তারা সেখান থেকে দেখে নিও। দেখো, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা তত বেশি বেনিফিট পাবে, ঠিক আছে? আজকে দেখবো আমরা 30শে আগস্ট 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। আর এই টোটাল পিডিএফ তোমাদের এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আরেকটা কথা, দেখো, ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিই। ভিডিওর কোশ্চেন হয়তো কোথাও কোথাও একটা দুটো কোশ্চেনের অ্যান্সার হয়তো ভুল দাগিয়ে দিই, তো তোমরা প্রতিবার যখনই ভিডিও দেখবে একবার করে কমেন্ট বক্স চেক করে নেবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন আমি ভুল করিয়ে থাকি তবে সেটা কমেন্ট বক্সে আমি পিন করে দিই, তোমরা সেখান থেকে জেনে নেবে, ওকে? আর এর সাথে সাথে আমাদের আরেকটা সিরিজ চলছিল যে এনটিপিসি 2025-এর যে এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের, তার কিন্তু টোটাল যে কোশ্চেন আছে সেটা আমরা সলভ করাচ্ছি, ঠিক আছে? তো টপিক ওয়াইজ সলভ করাচ্ছি, তো তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা দেখোনি বা দেখতে ইচ্ছুক আছো তারা কিন্তু দেখে নিতে পারো। দেখো, শুধুমাত্র যে কোশ্চেন সলভ করেছে তা কিন্তু নয়, যেমন ত্রিকোণমিতি কমপ্লিট করিয়েছি, উচ্চতা দূরত্ব কমপ্লিট করিয়েছি, এবং এর সাথে সাথে যত এর বেসিক এবং ফর্মুলা আছে সব কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি। তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের লাভই হবে, ওকে? তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দেখো বলেছে একটা বই টাইপ করা প্রয়োজন। একা কাজ করলে এ সেটি 15 দিনে, বি 12 দিনে, সি আছে 20 দিনে এবং ডি সেটা 8 দিনে টাইপ করে। যদি এ এবং বি একসাথে টিম সান হয়, বি আর সি একসাথে টিম মুন এবং এ এবং সি একসাথে টিম রেড হয়, তাহলে কোন দল সবচেয়ে কম সময়ে বইটি টাইপ শেষ করবে? ওকে, আগে সবার ক্যাপাসিটি আমার প্রয়োজন। কে কে আছে? আছে, এ কত দিনে করে? এ করে 15 দিনে, বি সেই কাজটা করে 12 দিনে, সি সেই কাজটা করে 20 দিনে, আর ডি সেই কাজটা করবে 8 দিনে, ওকে? তাহলে এদের যে টোটাল কাজ আমি কি ধরবো? সবসময় লসাগু ধরবো। এদের লসাগু হয়ে যায় 120, ওকে? এবার দেখো, এ 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, এটা হচ্ছে দিন, আর এ পাশে লেখো ক্যাপাসিটি, ওকে? এ 15 দিনে 120টা লাড্ডু খেতে পারে মনে করো, ঠিক আছে? মনে করো 120টা লাড্ডু হচ্ছে টোটাল কাজ তাদের খেতে হবে। 15 দিনে 120টা খায়, তাহলে এক দিনে কটা করে খাবে? 8টা করে লাড্ডু খাবে। বি 12 দিনে খায়, অর্থাৎ এক দিনে 10টা করে খেতে হবে। সি 20 দিনে খায়, অর্থাৎ এক দিন থেকে 6টা করে খেতে হবে। এবং ডি 8টা করে খায়, মানে এক দিন থেকে 15টা করে খেতে হবে। এবার বলেছে কি, যদি এ এবং ডি একসাথে কাজ করে, এ প্লাস ডি, দেখো এ এবং ডি এর ক্যাপাসিটি কত করে? 8 এবং 15, 8 যোগ 15 সমান সমান 23 ক্যাপাসিটি। আচ্ছা, আর কি কি আছে? আর আছে আমার বি এবং সি, বি প্লাস সি, বি আর সি এর ক্যাপাসিটি কত? 10 এবং 6 করে 10 প্লাস 6 ইজ ইকুয়াল টু 16। আর আছে এ এবং সি, এ প্লাস সি ক্যাপাসিটি, এরা হচ্ছে টিম রেড, আর এদের ক্যাপাসিটি এ আর সি এর 8 আর 6, 8 প্লাস 6 সমান 14। এবার বলেছি কি কোন দল সবচেয়ে কম সময়ে টাইপ করবে? দেখো, যে দলের ক্যাপাসিটি সব থেকে বেশি হবে সেই দল তো তাড়াতাড়ি করবে, তাই না? যে দলের ক্যাপাসিটি সব থেকে বেশি তারা সব থেকে তাড়াতাড়ি করবে। তাহলে দেখো এ এবং ডি এর ক্যাপাসিটি সব থেকে বেশি, সেটা হচ্ছে 23 করে। এক দিনে ওরা 23টা করে লাড্ডু খেয়ে নিতে পারবে। তাহলে এরাই সব থেকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, মানে এদেরই সব থেকে কম সময় লাগবে। তাহলে এরা কোন টিম? এরা হচ্ছে টিম সান, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? বলেছে একটা চোঙের ভূমির ব্যাসার্ধ 5 সেমি এবং উচ্চতা 7 সেমি, তাহলে এর আয়তন কত? দেখো এর আয়তন হয়ে যাবে 7-এর যেটা মাল্টিপিল সেটা হয়ে যাবে এর আয়তন, ঠিক আছে? কোনো সূত্রপুত্র লাগানোর কোনো দরকার নেই। 7-এর মাল্টিপিল হয়ে যাবে এর আয়তন, 7-এর মাল্টিপিলও হবে আর 5-এর মাল্টিপিলও হবে। তাহলে দেখো 5-এর মাল্টিপিল কোনটা কোনটা নয়? এটা আমার হবে না, এটা আমার হবে না, কারণ এরা দুজন 5-এর মাল্টিপিল নয়। এবার এই দুটো থেকে আমি 7-এর মাল্টিপিল চেক করব। প্রথমটা 7 দুগুণে 14 থাকে 3, 175, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 715 7 দিয়ে ভাগ যায় না, ওকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 175 পাই সেমি কিউব, ওকে? এবার যারা বুঝতে পারোনি কীভাবে করলাম তাদের জন্য দেখো বেসিকভাবে করাচ্ছি। এটা আছে একটা চোঙ, চোঙের ভূমির ব্যাসার্ধ, ভূমি তো একটা বৃত্ত থাকে, তাহলে ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 সেমি, আর উচ্চতা বলেছে 7 সেমি। আচ্ছা, চোখের আয়তনের ক্ষেত্রে সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, মানে কোনো কিছুর আয়তন বের করতে গেলে তার ভূমির যে ক্ষেত্রফল তার সাথে তুমি উচ্চতা গুণ করবে, ঠিক আছে?
ভূমির ক্ষেত্রফলের সাথে যদি তুমি উচ্চতা গুণ করে দাও তাহলে তুমি সবসময় আয়তন পেয়ে যাবে। ওকে, দেখো এবার বের করো। দেখো পাই তো পায়ের মতো রেখে দাও, তাহলে পাই রেখে দাও ইন্টু আর স্কোয়ার মানে আর মানে 5 গুণ 5 গুণ এইচ মানে কত আমাদের 7 দেওয়া আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। সেই জন্যই আমি এখান থেকে তোমাদের বললাম যে যেটা আমাদের আয়তন বেরোবে সেটা 7-এরও মাল্টিপল হবে, 5-এরও মাল্টিপল হবে। বোঝা গেল? দেখো এটা করলে 5 5 25, 7 25 175 পাই আছে সেমি কিউব। বোঝা গেল? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দুটি সমান্তরাল রেখা একটি ট্রান্সভার্সাল দ্বারা ছেদ করা হয়েছে যাতে কোণ এ এবং কোণ বি একটি বিকল্প অভ্যন্তরীণ কোণ। যদি এম যদি কোণ 1, ওকে, যদি কোণ 1 35 ডিগ্রি হয় তবে কোণ 2 এর পরিমাপ কত? দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদের বহুবার করিয়েছি। এটাই বলেছে দুটি সমান্তরাল রেখা একটি ট্রান্সভার্সাল লাইন দিয়ে ছেদ করা হয়েছে। এবার বলেছে কি কোণ এ এবং কোণ 1 এবং কোণ 2 হচ্ছে একটি বিকল্প অভ্যন্তরীণ কোণ। দেখো সেম সাইডের অভ্যন্তরীণ কোণ কোনগুলো? এইগুলোকে বলা হয় সেম দিকের অভ্যন্তরীণ কোণ, ঠিক আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল। এগুলো হচ্ছে তোমার একই সাইডের ইন্টারনাল অ্যাঙ্গেল। এবার বলেছে কি বিকল্প সাইডের অভ্যন্তরীণ কোণ, তাহলে বিকল্প সাইডের অভ্যন্তরীণ কোণ কোনগুলো হয়? দেখো এটাও তো একটা অভ্যন্তরীণ কোণ, এই অভ্যন্তরীণ কোণের বা এই ইন্টারনাল অ্যাঙ্গেলের বিপরীত সাইড মানে এই সাইডের, আর এই সাইডের অভ্যন্তরীণ কোণ হয়ে যাবে এটা। বোঝা গেল? এটা হচ্ছে বিকল্প অভ্যন্তরীণ কোণ বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে, এই কোণ আর এই কোণ। আবার দেখো আবার এদেরকে এই কোণটা আর এই কোণটা এদেরকেও অভ্যন্তরীণ মানে বিকল্প অভ্যন্তরীণ কোণ বলা হয় বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। দেখো তাই বলা আছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এবারে দেখো আমরা কি জানতাম যে এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণের যোগফল কী হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার আমাকে জানতে চেয়েছে যে ইন্টেরিয়র তোমার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের পরিমাপ কত হবে। এটা বলেছে কোণ 1 মনে করো আর এটা বলেছে কোণ 2, তাহলে এদের পরিমাপ কত হবে? এটা বলা আছে 35 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান হয়, এটা 35 ডিগ্রি মানে কোণ 2ও হয়ে যাবে আমার 35 ডিগ্রি। বোঝা গেল? এখান থেকে আমি লাল কালারের যে কোণগুলো আঁকছি সেই কোণগুলোর মান সর্বদা সেম টু সেম হবে, ঠিক আছে। এই কোণের এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এদের মান সবসময় সেম হয়। অপরপক্ষে বাকিগুলো যেগুলো পড়ে আছে এটা 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 এগুলোর মানও সর্বদা সেম হয়, ঠিক আছে। আর এখান থেকে এ আর এ প্লাস বি এদের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এ কোণ আর এই কোণ এই দুটো হচ্ছে এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এদের মান সমান, আবার এদের মান সমান, আবার এদের মান সমান, ঠিক আছে। আর সেম সাইডের দুটো কোণের মান সর্বদা কী হয়ে যায়? 180 ডিগ্রি হয়। তাহলে তুমি যে কোনো এ বি যোগ করে দেখো 180 ডিগ্রি হবে। বোঝা গেছে? নেক্সট আচ্ছা এটার অ্যান্সার কত হয়ে যাবে? 35 ডিগ্রি। অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগের কোশ্চেন বলছে নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নের সরল করতে বলেছে 1789। দেখো প্রায় মান বের করতে বলেছে, তুমিও প্রায় ধরে করো। এটাকে মনে করো 18। আচ্ছা এই যে -0.013 এটাকে না ধরারই দরকার নেই, ঠিক আছে, ধরবে না, অনেকটাই ছোটো মান এটা, ঠিক আছে। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই কোনো যায় আসে না। এখানে তো আমরা অলরেডি একটু এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে এটাকে তুমি বাদই দিয়ে দাও। প্লাস 2.21 আছে, এটাকে তুমি এক কাজ করো, এটাকে তুমি 2 ধরো, ঠিক আছে, এটাকে তুমি 2 ধরো। আর পরে কী আছে আমাদের প্লাস 3.36 3.63 এটাকে তুমি 4 ধরে নাও, ঠিক আছে, এটাকে তুমি 4 ধরো আর এটা গুণ আছে। তাহলে 18 প্লাস 4 দুগুণে 8 হয়ে গেল = 26। 26-এর কাছাকাছি অ্যান্সার হবে আমার। 26-এর কাছাকাছি দেখো অপশান সি আছে, 26ই দেওয়া আছে, ওকে। বাকি অপশানগুলো দেখো অনেকটাই দূরে দূরে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 26। 5 দাগের কোশ্চেন আবার সরল করতে বলেছে। এটাকে যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাবে 7 3 21 71। 71-এর থেকে আমার 51 মাইনাস হবে আর তার সাথে যেটা হবে সেটা যোগ হয়ে যাবে আমার 7834-এর সঙ্গে। তাহলে 7834 প্লাস এখান থেকে 51 মাইনাস করলে পড়ে থাকবে আমার 20, অর্থাৎ এটা হয়ে যাবে 7854
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট 6 দেখ, আবার সরল করতে বলেছে। দেখেছো টোটাল সিম্পলিফাইড কিন্তু কমপক্ষে 3টে করে কোশ্চেন পরীক্ষা হলে এসছে, 2টো করে তো প্রতিটা শিফটে এসছে, এই শিফটটাতে 3টে এসেছে। এটা কি করে করব আমরা, দেখো 0.5 মানে আমরা কী লিখি, হাফ হয় তো, 0.5 মানে কি অর্ধেক হয়, 0.5 মানে তো হাফ হয়। তাহলে দেখো 10.6কে আমার হাফ দিয়ে গুণ করতে বলেছে, তার মানে কত হয়ে যাবে, এটা 5.3 হয়ে যাবে। মাইনাস এটা হচ্ছে 1.4কে 0.2 দিয়ে গুণ করতে হয়ে যাবে, গুণ করে দেখো হয়ে যাবে এটা 0.28। বোঝা গেল, কী হয়ে যাবে 0.28। আর এই টোটালটাকে আমাদের ভাগ করতে হবে 0.4 দিয়ে। তাহলে এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে দেখো 5.30 আর 0.28 আমার বাদ দাও এখান থেকে, এখানে হয়ে যাবে আমাদের 5.02। ওকে 5.02 হয়ে যাচ্ছে। তাহলে 5.02 বাই নিচে 0.4 পয়েন্ট তুলে দাও, আর এই পয়েন্ট তুলে দাও, নিচে আরেকটা এক্সট্রা 10 হয়ে যাবে। ওকে তাহলে দেখো 4 দিয়ে এটা কাটাকাটি যায় না। আচ্ছা কত দিয়ে দেবো আমরা, 2 দিয়ে দেখি, 2 দুগুণে 4, 2 দিয়ে দিলে এটা হয়ে যাবে 25 দুগুণে 50, 2 কে 2, অর্থাৎ 251/20। ওকে 251/20 হয়ে যাবে। এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে 12 দুগুণে 240, 12 পয়েন্ট সামথিং হবে, 12.55। তোমরা ভাগ করে দেখো 12.55 হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট 7 দাগের কোশ্চেন বলেছে একটি শ্রেণীর 35 জন ছাত্রের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স যদি আমি এর সাথে যুক্ত করি তাহলে গড় বয়স আমার 1 বছর করে বেড়ে যায়। শিক্ষকের বয়স কত, 35 জন ছাত্র আছে, এদের গড় বয়স কত, 15 বছর। তাহলে টোটাল বয়স কত হয়ে যাবে আমার, 15 ইন্টু 35, 75, 45, 5, 12, 2 হাতে 1, 4 একে 5, 525। তাহলে এদের টোটাল বয়স কত হয়ে যাচ্ছে আমার, 525 বছর। এবার বলেছে যদি শিক্ষকের বয়স আমি যোগ করি, মানে শিক্ষকও যোগ হবে একসাথে আমার, অর্থাৎ 36 জন হয়ে গেল সেক্ষেত্রে। তাহলে টোটাল গড় বয়স আমার 1 বছর করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 16। তাহলে যখন 16 বছর হচ্ছে এক্ষেত্রে আমার গড় বয়স কত, 1 সেকেন্ড না, 36 ইন্টু 16 হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 36 6 হাতে 3, 3 6 18 আর 3 21, 6 7 5, 576, 576। এবার বলেছি কি আমার শিক্ষকের বয়স বের করতে বলেছে। দেখো শিক্ষকের বয়স আমরা কীভাবে পেয়ে যাবো, এইখানে যতজন আছে এটা তো টোটাল স্টুডেন্টের, আর এইখানে যে টোটাল বয়সটা এটা কার, আমার শিক্ষককে অ্যাড করেছি আমি। তাহলে এখান থেকে আমি এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো শিক্ষকের বয়স। শিক্ষকের বয়স হয়ে যাবে আমার 51 বছর। তাহলে সঠিক অ্যান্সার হবে কত আমার, অপশান বি 51 বছর। শিক্ষকের বয়স কত, 51 বছর। নেক্সট কোশ্চেন দেখো বলেছে একটি ক্লাসের 2টি সেকশন আছে, এ এবং বি, যথাক্রমে 40 জন এবং 50 জন করে ছাত্র আছে। সেকশন এ এর গড় ওজন বলেছে 36 কেজি এবং বি এর গড় ওজন 45 কেজি। তাহলে পুরো ক্লাসের গড় ওজন কত, সেকশন এ আছে, সেকশন বি আছে, এ সেকশন আছে 40 জন, বি সেকশনে আছে 50 জন। গড় ওজনের ক্ষেত্রে বলেছে কত, এ সেকশনের 36 কেজি করে আর বি সেকশনের 45 কেজি করে। তাহলে বলেছে পুরো ক্লাসের গড় ওজন কত। দেখো শর্টকাটে করতে গেলে আমাদের এই যে যত জন আছে না এতে অনুপাত করে নাও, 4:5। তাহলে মনে করো এ সেকশনে 4 জন আছে, বি সেকশনে 5 জন, টোটাল কতজন আমার 9 জন। তাহলে 4 জনের গড় ওজন 36 কেজি, তাহলে টোটাল ওজন কত আমার, 4 হয়ে যাবে কত, 144, আর 5 হয়ে যাবে 225। এটা হচ্ছে আমার টোটাল ওজন। এবার যোগ করে দাও, তাহলে টোটাল ওজন হয়ে যাবে 5 আর 4 9, 4 আর 5 9, 2 রাখে 3, 399। 399 হলো তো, 225, আচ্ছা 225 হবে, এটা 55 না। পাঁচ আর 4 9, 4 আর 2 6, 369। এবার দেখো এটা কি আমার টোটাল দুটো ক্লাসের মিলে গড় টোটাল ওজন আমার 369। এবার বলছে পুরো ক্লাসের গড় ওজন কত, পুরো ক্লাস আমার ছাত্র কত, 9 জন টোটাল, তাহলে 9 ভাগ করে দাও, অর্থাৎ 4 নং 36, 9 কে 9, 41 বছর। বোঝা গেছে। দেখো আরেকটা হয় তোমার গুণ ভাগ করার দরকার নেই। আমি কি পেলাম যে এ আছে বি ক্লাস, এতে আছে 40 জন, এতে আছে 50 জন, অনুপাত করে নাও।
এর গড় ওজন 36 আর এর গড় ওজন 45, টোটাল আমার 9 জন। এবার একটা জিনিস খেয়াল করো, আমার গড় ওজন তো অবশ্যই 36-এর বেশি হবে। মনে করো গড় ওজন কত আমার 36 হচ্ছে আমার টোটাল গড় ওজন ধরে নাও, ঠিক আছে। এবার দেখো গড় ওজন আমার এখান থেকে বেড়েছে কতটা, 36-এর থেকে 45 হয়েছে, বেড়েছে কতটা আমার 9 ইউনিট। 9 ইউনিট মানে 9 কেজি তো বেড়ে গেছে। এই 9 কেজি করে যে বাড়তি আছে কতজনের কাছে আছে, 5 জনের কাছে, তাহলে গুণ করে দাও, কত হয়ে যাবে 45 হয়ে যাবে। টোটাল কত 45 এক্সট্রা, এই যে এক্সট্রা 45, এই এক্সট্রা 45 আমার ভাগ হবে কতজনের মধ্যে, 9 জনের মধ্যে। বোঝনি? মনে করো আমার গড় ওজন 36 কেজি আমি ধরে নিলাম, একটা বেস আমি ধরেছি। এবার দেখো গড় ওজন তো 36 অ্যাকচুয়ালি না, কিছুটা বেশি হচ্ছে আমার এখান থেকে। কত কেজি বেশি, 9 কেজি বেশি। এই যে 9 কেজি এক্সট্রা করে আছে, কতজন ছেলের মধ্যে আছে, 5 জন ছেলের মধ্যে দেখো 9 কেজি করে এক্সট্রা আছে। তাহলে আমার টোটাল এক্সট্রা কতটা, 45 কেজি এক্সট্রা। আর যে এক্সট্রাটা হবে সেই এক্সট্রাটা কি আমার সবার মধ্যে ভাগ হবে, যদি আমি গড় ওজন বের করতে চাই। তাহলে আমার টোটাল কতজন ক্লাসে আছে, 9 জন, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, 5 কেজি করে বাড়বে। টোটাল কি আমার টোটাল সবার মধ্যে আমার 5 কেজি করে এক্সট্রা ঢুকবে। তাহলে আগে ছিল 36 আর এখন আরও 5 কেজি করে এক্সট্রা আসলো, অর্থাৎ 41 কেজি। বোঝা গেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 41 কেজি। 9 দাগের কোশ্চেন বলছি 20,000 টাকা মূলধন 1 বছর 4 মাসের জন্য বার্ষিক এত % মিশ্র সুদে, এটা হচ্ছে 7.5%। মিশ্র সুদ মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, বিনিয়োগ করলে প্রদানকৃত চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। কত টাকার আমার, 20,000 টাকা। একটা জিনিস খেয়াল করবে, টাইম বলেছে আমার 1 বছর 4 মাসের জন্য। ওকে, টাইম দিয়েছে আমার 1 বছর 4 মাস, এত মাসের জন্য বার্ষিক। আর সুদ দিতে হবে আমার প্রতি বছরে সুদ দিতে হবে, ঠিক আছে, প্রতি বছরে সুদ দিতে হবে। তাহলে দেখো প্রথম বছর আমি কত টাকা সুদ দেবো, দেখো সুদ প্রথম বছর কি আমার 7.5% হারে সুদ দিতে হবে। তাহলে 20,000-এর 7.5% কত হয়ে যায়, পার্সেন্টেজের জন্য 2 শূন্য চলে যাবে, আর 7.5-কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় আমাদের 15, পয়েন্টের জন্য একটা শূন্য আগে আসবে, অর্থাৎ টোটাল 1500 টাকা। 20,000-এর 7.5% বের করে দেখো 1500 টাকা হয়, ঠিক আছে। এবার দেখো এটা গেল প্রথম বছরের সুদ আমার। এবার বলেছে দেখো 1 বছর অন্তর 1 বছর করে তো সুদ দিতে হবে। এবার দ্বিতীয় বছরে আসতে হবে, দ্বিতীয় বছরে তো পুরোটা সুদ আমি দিইনি। দ্বিতীয় বছরে আমি কতটা সুদ দিয়েছিলাম, 4 মাসের জন্য, 4 মাসের জন্য। এবার আমরা সুদ দিচ্ছি কতটা করে, 7.5% করে সুদ দিচ্ছি, কিন্তু সুদ কতটার জন্য দিচ্ছি আমি, 4 মাসের জন্য। এইখানে যে 7.5% করে আমি সুদ দিই, এটা কত সময়ের জন্য, 1 বছরের জন্য। তার মানে এখানে আমার কি 4 মাসের জন্য দিতে হচ্ছে, 4 মাসের জন্য তো দিতে হচ্ছে। তাহলে দেখো এই 4 যে মাস, একে যদি আমি বছরে কনভার্ট করি তাহলে কী হয়ে যাবে, 4কে আমি 12 দিয়ে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ 1/3, অর্থাৎ 1/3। তো এই 1/3 মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে। তাহলে আমাদের সুদের হার সেটাকেও আমার 3 ভাগের 1 ভাগ করতে হবে। তাহলে 7.5%-কে যদি আমি 3 ভাগের 1 ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 2.5%। এইবার দ্বিতীয় বছর যে আমি সুদ দেবো সেটা কত পার্সেন্ট দেবো, 2.5% হারে, তবেই আমি 4 মাসেরটা বের করে নিতে পারবো। তাহলে 20,000-এর এবার কত পার্সেন্ট হারে দেবো আমি, 2.5%, 2.5% হারে সুদ দেবো। তাহলে 20,000-এর 2.5% হয়ে যায় 500। ওকে, 500 হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে, দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছিল। চক্রবৃদ্ধি সুদ মানে কি, আমার সুদের ওপরে সুদ হয়। তাহলে প্রথম বছর আমি 20,000 টাকার 7.5% হারে সুদ দিয়েছি 1500 টাকা। এবার এই যে 1500 টাকা, এর উপরেও তো একটা সুদ হবে দ্বিতীয় বছর গিয়ে। দ্বিতীয় বছরে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছি আমি, 2.5% হারে। তাহলে এই 2.5% হারে ওর উপরে সুদ হবে। 1500-র 2.5% হারে যদি আমার সুদ হয় তাহলে কত হয়ে যাবে আমার, 1500-র 2.5% মানে হচ্ছে তোমার 37.5 টাকা, ঠিক আছে, 37.5 টাকা। তাহলে এই যে টোটালটা বেরোলো এটা হচ্ছে আমার টোটাল চক্রবৃদ্ধি সুদ। 1500 আর 500, 1500 টাকা, 500 টাকা আর 37.5 টাকা হয়ে যাবে আমার 2037 টাকা 50 পয়সা। ওকে, 2037 টাকা 50 পয়সা। সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশান এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, হ্যাঁ, দুটি সমান্তরাল রেখার উপর একটা ট্রান্সভার্সাল লাইন, দেখো সেম ম্যাথ। দুটি সমান্তরাল রেখার উপর একটা ট্রান্সভার্সাল লাইন বলেছে, একই পাশে থাকা দুটি অভ্যন্তরীণ কোণ, দেখো একই পাশে থাকা, ঠিক আছে। আমার যে অভ্যন্তরীণ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেলটা দেওয়া আছে বা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা কিন্তু সেম সাইড, মানে এটা আর এটা। অনুপাত বলেছে 3:7, এদের অনুপাত কত, 3:7। তাহলে
আমার এই দুটোর কোণের পরিমাপের ধনাত্মক পার্থক্য কত? 3 বলেছে আর 7 বলেছে। দেখো 3:7 বলেছে, এদের মধ্যে পার্থক্য কত? 4 ইউনিট। এবার তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এদের সেম সাইডের আমার যে ইন্টারনাল যে অ্যাঙ্গেল থাকে তাদের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি 7 আর 3 10, 10 মানে কত আমার 180, তাহলে আমার 1 মানে কত হয়ে যাবে 18 হয়ে যাবে, 18 ডিগ্রি বলেছে। পার্থক্য বলেছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? আমি 4 ইউনিট দেখতে পাচ্ছি, তাহলে 4 ইউনিটের মান কত হয়ে যাবে আমার 72 ডিগ্রি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান, কোথায় গেল, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, 72 ডিগ্রি। বোঝা গেল? দেখো এখান থেকে যদি আলাদা আলাদা কোণের মান বের করতে বলতো তাহলে বের করতে পারতাম আমরা। এটা হয়ে যেত 54 ডিগ্রি, আর এটা হয়ে যেত ওই যে 7-এর সাথে তুমি 18 গুণ করো, 7 আর 56, 6 হাতে 5, 7 7 5 12, 126 ডিগ্রি। ওকে, এই কোণটা যদি 126 ডিগ্রি হয় তাহলে বলো তো এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে তোমার 126 ডিগ্রি। এইটা যদি 126 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হয়ে যাবে? 126 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট, একটি সংখ্যা একটি ভাজক দ্বারা ভাগ করলে 16 অবশিষ্ট থাকে এবং মূল সংখ্যাটি দ্বিগুণ করে একই ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে তোমার 3। ভাজকের মান কত? একটা বেশ ভালো অঙ্ক। ওকে, বলেছে একটি সংখ্যা যাকে ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 16, মূল সংখ্যাটি দ্বিগুণ করে একই ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 3। ভাজকের মান কত? দেখো এখানে অবশিষ্ট কত আছে? 16। পরে কি বলেছে? মূল সংখ্যাটাকে দ্বিগুণ করতে বলেছে, তাহলে কি করবে? অবশিষ্টকেও দ্বিগুণ করে নেবে। দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। যখন এই 32 আমার অবশিষ্ট থাকবে, মানে মূল সংখ্যাটাকে দ্বিগুণ করতে বলেছে, তাহলে কি আমরা অবশিষ্টকেও দ্বিগুণ করে নেব। এবার মূল সংখ্যাটা থেকে দ্বিগুণ করে সেম ভাজক দ্বারা ভাগ করলে বলেছে 3 অবশিষ্ট থাকে। তার মানে 32কে কত দিয়ে ভাগ করলে আমার 3 অবশিষ্ট থাকবে? দেখো 32কে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমার 3 অবশিষ্ট থাকে। ঠিক আছে, 32কে 29 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি বলতে পারো, যে যেটা আমার অবশিষ্ট থাকবে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। দেখো 32 থেকে 3 বাদ দিলে আমার 29 থাকে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো রুল লাগানোর দরকার নেই, আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে। মনে করো একটা সংখ্যা আছে 8, ঠিক আছে, 8কে বলেছে 3 দিয়ে ভাগ করতে, তাহলে আমার অবশিষ্ট কত থাকে? এখান থেকে 2 থাকে, 2 থাকে তো অবশিষ্ট। ভালো করে বোঝো, 8কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকে? 2। এবার আমাদের অঙ্কের লাইনে আসো। ভাজক দ্বারা ভাগ করলে 16 অবশিষ্ট থাকে। যাই হোক, মূল সংখ্যাটাকে দ্বিগুণ করলে, মূল সংখ্যাকে দ্বিগুণ করো, 8-এর দ্বিগুণ করো 16, এবং একই ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? 3। দেখো আমি তোমাদের কি বলেছিলাম? অবশিষ্টকে ডবল করতে, তাহলে অবশিষ্টকে ডবল করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এবার তুমি একই ভাজক দ্বারা একে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত থাকবে তোমার? 1। অবশিষ্ট কত থাকছে? এক্ষেত্রে 1 থাকছে। এবার দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে অবশিষ্টকেও দ্বিগুণ করতে, তোমরা দ্বিগুণ করেছো, কত হয়েছে? 4 হয়েছে। এবার এই 4কে কত দিয়ে ভাগ করলে আমার 1 অবশিষ্ট থাকে? দেখো 4-এর থেকে 1 বিয়োগ দাও, 3। ঠিক আছে, তাহলে আমাদের ভাজক কত ছিল? 3। দেখো আমরা 3 ভাজক ছিল, তো এখানেও সেই একই বেরিয়েছে, 3ই তো আসবে আমার, না? দেখো এখানেও 3 বেরিয়েছে, এখানেও 3 বেরিয়েছে, তাহলে সেম নিয়মে করলে আমাদের এখানে 29ই আসবে। না বুঝলে আবার দেখো, একটা সংখ্যা মনে করো 18, ঠিক আছে, একে বলেছে একই সংখ্যা দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, কত থাকে অবশিষ্ট? আমাদের 3 অবশিষ্ট থাকে। এবার বলছে একে ডবল করো, 18 ডবল কত? আমার 36। তাহলে আমি কি বলেছিলাম, যেটা অবশিষ্ট থাকবে তারও তোমরা ডবল করবে, 3-এর ডবল কত হয়ে যায়? 6। এবার বলছে সেম ভাজক দ্বারা ভাগ করতে, সেম ভাজক দ্বারা ভাগ করে দেখো কত অবশিষ্ট থাকে আমার? 1, 5 সাথে 35, 1 অবশিষ্ট থাকে। এবার দেখো অবশিষ্ট, মানে আমি কি বলেছিলাম? ডবল করেছে 6 হয়েছে, এখান থেকে 1 মাইনাস করো, যেটা অবশিষ্ট থাকে 1 মাইনাস করো, তাহলে আমাদের ভাজকের মান পেয়ে যাচ্ছ 5। দেখো সেম লজিকেই আমরা করতে পারি এই অঙ্ক। নেক্সট, যদি এত হয় তাহলে এক্স ও ওয়াইয়ের দুটি স্বাভাবিক সংখ্যা হলে এদের মান বের করতে বলেছে। বারবার তোমাদের বলেছিলাম যে কাছের সংখ্যা গুণ করে সামনেরটার সমান হয়, দূরেরগুলো সমান হবে। তাহলে এটা গুণ করলে আমার কত হয়ে যাবে? এক্স স্কোয়ার সমান 81 ইন্টু 49। স্কোয়ার মানে এটা পুরো রুটের মধ্যে আসবে, 81 মানে 9 গুণ 9 ইন্টু 7 গুণ 7, রুটের বাইরে আসলে 9 গুণ 7 অর্থাৎ 63। এক্স সমান কত হয়ে গেল? 63। ওয়াইয়ের ক্ষেত্রে
ওয়াই স্কোয়ার আমি লিখতে পারি কত 169 ইন্টু 64। ওয়াইয়ের স্কোয়ার ওঠাতে গেলে রুটের মধ্যে আসবে 169 13 গুণ 13 ইন্টু 8 গুণ 8। তাহলে এটা ওয়াই সমান সমান কত হয়ে যাবে আমাদের 13 ইন্টু 8, 13 ইন্টু 8 হয়ে যাবে 3 8 24 4 হাতে 2 104। ওয়াইয়ের মান কত 104। এবার বসিয়ে দাও 2x প্লাস 3y বের করতে বলেছি। 2 গুণ 104 মানে 63, এক্স মানে 63 প্লাস 3 গুণ 104 126 প্লাস 312 যোগ করলে হয়ে যাবে আমাদের 8 3 4 438। নেক্সট, দুটি সংখ্যার যোগফল বলেছে 27। একটি সংখ্যার 5 গুণ অপরটির 4 গুণের সমান, একটা সংখ্যার 5 গুণ অপরটার 4 গুণের সমান। তাহলে মনে করো এ এর 5 গুণ বি এর 4 গুণের সমান, ঠিক আছে। তাহলে এ বাই বি আমি সমান সমান কী লিখতে পারি 4/5। বলেছি কি দুটি সংখ্যার যোগফল, দেখো অনুপাত কত 4 আর 5 4:5, যোগ করলে কত হয়ে যায় আমার 9। 9 মানে বলা আছে 27। বলেছে ছোট সংখ্যা মানে কত 1, 9 মানে 27, 1 মানে কত 3, ছোট সংখ্যা কত আমাদের 4, 4 মানে কত হয়ে যাবে 12। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আচ্ছা 14 দাগের কোশ্চেন বলছে x প্লাস 1/x সমান 42 হলে x কিউব প্লাস 1/x কিউব। দেখো এটাকে আমরা ছোটো করে লিখতে পারি 3a কিউব মাইনাস 3a। ওকে, কী লিখতে পারি আমরা a কিউব মাইনাস 3a। এবার যদি বলো a কিউব মাইনাস 3a কোথা থেকে আসলো, x কিউব প্লাস 1/x কিউব সমান সমান কী হয়ে যাবে, মানে বের করতে বলেছে এটার মান, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x আবার ইন্টু হয়ে যাবে কি x প্লাস 1/x, এটা হয়ে যায় সূত্র। তাহলে দেখো x প্লাস 1/x এর মান কত 42। মনে করো এখানে a দেওয়া আছে, ঠিক আছে। মান তো যে কোনো কিছু থাকতে পারে, এই অঙ্কটা না হয় পার্টিকুলার তোমাকে 42 দেওয়া আছে, 49 50 51 1 2 -4 যা কিছু থাকতে পারে, সুতরাং আমি a ধরে নেব। তাহলে এটা হয়ে যাবে a কিউব মাইনাস x কেটে যায় 3 ইন্টু দেখো ইন্টু হয়ে যাবে এটা, তাহলে x প্লাস 1/x আমরা কী ধরছি এ দেখেছো। তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি যে x কিউব প্লাস 1/x কিউবের মান কত a কিউব মাইনাস 3a। a কিউব মাইনাস 3a মানে যেটা আমার x প্লাস 1/x এর মান দেওয়া থাকবে সেটাই হয়ে যাবে a। তাহলে a কিউব মানে 42 কিউব মাইনাস 3 ইন্টু 42। এখান থেকে যদি আমরা করি শর্টকাটে বের করতে পারবো, শর্টকাটে আমরা বের করতে পারি। দেখো 42 কিউব জানো না, জানারও দরকার নেই, 25 পর্যন্ত কিউব তোমরা মুখস্থ রাখবে। দেখো 2 কিউব কত হয়ে যায় 8 হয়ে যায়, লাস্টে কত হবে আমার ইউনিট ডিজিট 8। এখান থেকে আমার বাদ যাবে কত 3 দোকানে ইউনিট ডিজিট 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে পড়ে থাকে কত 2 পড়ে থাকবে। তাহলে এককের ঘরে কত হয়ে যাবে আমার 2। সোজা দেখতে পাচ্ছ অপশান বি, এ আছে একমাত্র ইউনিট ডিজিট 1, ইউনিট ডিজিট 2 আছে, ঠিক আছে। এরকম দেখো, এরকম ছোটো ছোটো করে তোমাদের অঙ্কগুলো মানে করতে হবে। পুরোটা তুমি 42 কিউব বের করবে, আশা করি তোমারও 42 কিউব মনে নেই, তুমি হয় এখন ক্যালকুলেটারে করবে, না হলে তোমাকে গুণ করে করে করতে হবে। ওকে, তাহলে আমাদের করে ফালতু সময় নষ্ট করার কোনো লাভ নেই। 20 সেকেন্ড সময় তোমার এখান থেকে বাঁচবে। ইউনিট ডিজিট যখন দেখবে আলাদা আলাদা আছে তখনই সোজা ইউনিট ডিজিটে চলে যাবে। বোঝা গেছে? 15 দাগের কোশ্চেন করতে থাকো। দেখো একটু আগে এই অঙ্কটা করালাম, বি এর মান বের করতে বলেছে, তাহলে কাছেরটা গুণ করবে, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান এই দুটো হয়ে যাবে 144 ইন্টু 36। তাহলে বি এর মান কী হয়ে যাবে দেখো, এটা রুটের মধ্যে আসবে, আর বেশি আমি করছি না, স্টেপ জাম্প করছি, এটা আমার রুটের মধ্যে চলে আসবে। তাহলে 144 কার স্কোয়ার 12। একজন মানুষ 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় নিচ্ছে, তাহলে তিনি মোট কত দূরত্ব অতিক্রম করেছেন, ঠিক আছে। আমাদের দূরত্ব বের করতে বলেছে। আমরা দূরত্ব মানে কি জানি, দূরত্ব সমান সমান আমরা কি জানি, তোমার গতিবেগ ইন্টু সময়। তাহলে দেখো দূরত্ব বের করতে বলেছে, আমাদের গতিবেগ কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টু সময় কত আমাদের 36 মিনিট। দেখো সময় কত দেওয়া আছে 36 মিনিট। দেখো 36 এখানে কী আছে মিনিটে আছে, ঠিক আছে, এই জন্য অঙ্কটা একটু ভালো হয়ে যায়। এটা কিন্তু মিনিটে আছে, আর এটা কি আছে কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে।
আমাদের অ্যান্সারে কী চেয়েছে, সবকটা দেখো কিলোমিটারে চেয়েছে। তাহলে 36কে আমরা ঘন্টায় নিয়ে যাব। ঘন্টায় নিয়ে যেতে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়। 60 দিয়ে ভাগ দিয়ে দাও। আচ্ছা, এটা হয়ে যাবে 5 দিয়ে কাটলে 12, আর এটা 12 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3 কিলোমিটার। উনি 36 মিনিটে কতটা দূরত্ব যাবে, 3 কিলোমিটার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি সংখ্যা দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে একটি সংখ্যা অপর অংশের থেকে 10 বেশি, মানে একটা সংখ্যা দেওয়া আছে, এদের পার্থক্য কত, 10। অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে একের যে ডিফারেন্স, এখানে 1 মানে আমি 10 বলতে পারি, সেই সংখ্যাটা বলতেছে। তাহলে টোটাল আমার সংখ্যাটা কত, 4 আর 3 7, 1 মানে 10 হলে 7 মানে কত হয়ে যাবে, 70। একদম সোজা অঙ্ক। দেখো বলেছে নিচের কোনটা একটা দ্বিঘাত সমীকরণ যার মূল এটা এবং এটা। দেখো দুটো মূল বা দুটো রুটস আমাদের দেওয়া আছে, বলেছে দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। দ্বিঘাত সমীকরণ তৈরি করি কী করে আমরা, x² মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা। তো সবার আগে তোমার আলফা আর বিটার যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে যোগফল করলে কী হয়ে যাবে, আলফা প্লাস বিটা যোগ করলে আমরা কী পাই, 2 + √3 + 4 - 2√3। দেখো 4 আর 2 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর মাইনাস দুটো √3 আছে, তার থেকে একটা √3 প্লাস, অর্থাৎ পড়ে থাকবে আমার -√3। এটুকু ক্লিয়ার। আর আলফা ইন্টু বিটা গুণ করলে, দেখো আলফা ইন্টু বিটা গুণ করলে 2 + √3 আছে, আর এদিকে পড়ে আছে আমার 4 - 2√3। এটা হয়ে যাবে তোমাদের এখান থেকে। দেখো 2 + √3 2 দিয়ে গুণ করে দাও, 8, 4 দুগুণে 8, আর মাইনাস 2 দুগুণে 4√3, আর প্লাস দিয়ে গুণ করলে +4√3, আর √3 গুণ করলে হয়ে যাবে 3, আর 3-এর সাথে 2 গুণ করলে 6, অর্থাৎ -6। এখান থেকে এটা কেটে যায়, পড়ে থাকে কত আমাদের 2। বোঝা গেল। এবার বসিয়ে দাও, x² মাইনাস আলফা প্লাস বিটার মান কত আমাদের, 6 - √3 ব্র্যাকেটের মধ্যে x প্লাস আলফা বিটার মান কত আমাদের 2 = 0। এটা হয়ে গেল আমাদের সমীকরণ। এইটা আছে হচ্ছে আমাদের অপশান ডিতে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ওকে, নেক্সট 19 দাগের কোশ্চেন। আরও একটা দ্বিঘাত সমীকরণ। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখনও পর্যন্ত টোটাল যে 25টা তোমাদের সলিউশন করানো হয়েছে ক্লাসের বা শিফটের, প্রতিটা শিফটে কমপক্ষে তোমাদের দুটো করে কিন্তু দ্বিঘাত সমীকরণের ম্যাথ এসেছে। এবার তোমরা ঠিক করো তোমরা দ্বিঘাত সমীকরণ ভালো করে যাবে কি করে যাবে না। আমার কিছু বলার নেই এখানে। একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, যার মূল বলেছে 15 আর 16। আলফা দেওয়া আছে 15, বিটা দেওয়া আছে -16। সমীকরণ তৈরি করি আমরা, একটু আগে দেখেছি x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস তোমার আলফা ইন্টু বিটা = 0 হবে। তাহলে x² মাইনাস আলফা মাইনাস বিটা, আলফা মানে 15 প্লাস -16, এক্স মাইনাস আলফা মানে 15 ইন্টু -16 = 0। ওকে, দেখো এখানে কিন্তু মাইনাস প্লাসের অনেক খেল আছে, সেই জন্য আমি তোমাদের ব্র্যাকেটে রেখে পুরোটা করিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে x² মাইনাস, দেখো 16 থেকে 15 থেকে যদি 16 মাইনাস হয় তাহলে কী পড়ে থাকবে, -1 এক্স মাইনাস 16 আর 15 গুণ করলে 240, অর্থাৎ -240 = 0। x² মাইনাসে মাইনাসে প্লাস এক্স, দেখো একের সাথে এক্স গুণ করলে তো এক্সই হয়, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 240 = কী হয়ে যাবে, 0। তাহলে x² প্লাস এক্স, আর এটা হয়ে যাবে, ও সরি এটা তো প্লাস আছে, এটা তো আমাদের প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে কী হয়ে যাবে, -240। তাহলে x² প্লাস এক্স মাইনাস 240, x² প্লাস এক্স মাইনাস 240, x² প্লাস এক্স মাইনাস 240। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 20 দাগের কোশ্চেন। আচ্ছা, এত ছাড় দেওয়া হয়েছে, তাহলে বলেছে কি আমার যে ইকুইভ্যালেন্ট ছাড় কত হয়ে যাবে, টোটাল ছাড়। প্রথমে 10% মানে আমরা লিখি কত, 1/10। 15% মানে লিখি আমরা 15/100, কাটাকাটি করলে 3/20, আর এদিকে 20% মানে লিখি আমরা 1/5। দেখো প্রথমটা 10% ছাড় মানে 10 টাকার জিনিস ছিল, কত টাকা দাম নিয়েছে, 9 টাকা। তারপরেরটাই 20 টাকার জিনিস ছিল, দাম নিয়েছে আমার 17 টাকা। তারপরেরটাও 20 টাকার জিনিস, 20 নয় 5 টাকার জিনিস ছিল, এই যে 5 টাকার জিনিস দাম নিয়েছে কত আমার 4 টাকা।
এটুকু ক্লিয়ার? এবার কাটাকাটি করতে হবে। 4 দিয়ে একে কেটে দাও, 4 5 20, অর্থাৎ আলটিমেটলি আমার এপাশে পড়ে আছে এগুলো সব অনুপাত, ঠিক আছে। 5 10 50, এটা হয়ে যাবে 250, আর এদিকে হয়ে যায় 9 17 153, 153। তাহলে 250 টাকার জিনিস আমার আলটিমেটলি কতই পেয়েছি আমি? 153 টাকায়। এখানে যে আমি ছাড়টা দেখতে পাচ্ছি, কত টাকা ছাড় পেয়েছি আমি? 97 টাকা। ঠিক আছে, দেখো 97 টাকা ছাড় দেওয়া আছে কত টাকার উপরে? 250 টাকার উপরে ইন্টু 100, 0 দিয়ে 0 কেটে দিলাম। তাহলে এটা হয়ে যাবে আমার 970। আচ্ছা, আরও তো কাটাকাটি যায়, এক সেকেন্ড। 5 5 25, 5 দিয়ে কাটলে 2, তাহলে 7 2 14, 4 হাতে 1, 9 2 18 1 19, 194/5। 5 দিয়ে ভাগ করার নিয়ম কি বলেছিলাম? 5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে যেটাকে ভাগ করবে তাকে ডবল করবে, ডবল করে এক ঘরে বিন্দু বসিয়ে দেবে। 194 ডবল হচ্ছে আমার 388, এক ঘরে আগে বিন্দু বসাও। তাহলে 38.8% আমার টোটাল ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তিনটে ছাড়কে যদি আমি একত্রে করি তাহলে 38.8% হয়। নেক্সট, রাধা এবং রামার বয়সের পার্থক্য 6 বছর। রাধা আছে, রামা আছে, বয়সের পার্থক্য 6 বছর, তাদের বয়সের যোগফল 26 বছর। যদি রাধা রামার চেয়ে বড় হয় তাহলে রাধার বয়স কত? দেখো, বয়সের যোগফল বলেছে 26 বছর আর বয়সের পার্থক্য বলেছে 6 বছর। তাহলে এই 6 বছরটাকে তুমি বাদ দিয়ে দাও। টোটাল আমার 26, তার থেকে আমি যদি 6 বছর বাদ দিয়ে দিই কত পড়ে থাকে? 10 বছর। 10 বছর করে দেবো দুজনের বয়স, তাহলে 10 10 করে দুজনকে ভাগ করে দাও। একেও 10 দাও, একেও 10 দাও। আমি এক্সট্রা বাদ দিয়েছিলাম কত? 6 বছর। এবার কে বড় বলেছে? রাধা বলেছে বড়, তাহলে 6 বছরটা রাধার সাথে যোগ করে দাও। তাহলে একজনের 16 বছর হয়ে যাবে, আরেকজনের কত হয়ে যাবে? 10 বছর। ওকে, বলেছে রাধার বয়স কত? রাধার বয়স আমাদের 16 বছর। বুঝতে পারো নি তো? দুজনের বয়সের পার্থক্য বলেছে 6 বছর, আর যোগ করে বলেছে কত? 26 বছর। তাহলে যেটা আমার পার্থক্য সেটা তুমি বাদ দিয়ে দাও অরিজিনাল থেকে। কত পড়ে থাকবে আমার? 10 বছর পড়ে থাকবে, 20 বছর পড়ে থাকবে তো। এবার যেহেতু দুজনের বয়স, তাহলে দুজনের বয়স সমান করে দাও 10 10 করে। এবার যে এক্সট্রাটা ছিল আমার কাছে সেটা যে বড় তার সাথে যোগ করো। এটা গেল একদম শর্টকাট। আর বড় নিয়মে করতে গেলে, বেসিকে করতে গেলে বয়সের পার্থক্য মানে a মাইনাস বি কত? 6, আর a প্লাস বি বলেছে কত আমাদের? 26। বি কেটে গেল, 2a সমান হয়ে যায় কত আমাদের? 32। তাহলে a সমান কত হয়ে যাবে? 16, ঠিক আছে। a যদি 16 হয়, b সমান কত হয়ে যাবে? 10 হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে যে বড় সে কে? রাধা। রাধার বয়স কত? 16 বছর। এই যে 16 বছর। ওকে, দুটো নিয়মে যে কোনো একটা তোমরা করতে পারো। 22 দাগের কোশ্চেন বলেছে বিন্দুর মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 8 বর্গ একক হয় তবে এর পি এর মান কত? দেখো, এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, এর একটা সূত্র আছে, সূত্রটা তোমাদের জানা খুব দরকার। সূত্রটা হচ্ছে তোমাদের হাফ মড, ব্র্যাকেটের হাফ মড দেবো, তারপরে কী হয়ে যাবে? x1 ব্র্যাকেটের মধ্যে y2 মাইনাস y3। ওকে, দেখো এটা তোমাদের একবারে বুঝিয়ে দিয়েছি কীভাবে তোমরা সূত্র মনে রাখবে। হাফ মড মানে ভিতরে যদি মাইনাস আছে সেটা আমরা প্লাস হিসাবে গণ্য হবে। দেখো, শুরু করতে হয় x1 দিয়ে। x1 দিয়ে শুরু, তো ব্র্যাকেটে হয়ে যাবে y2 y3, 1 2 3, ঠিক আছে। 1 2 3 কমপ্লিট। এবার হয়ে যাবে প্লাস। এবার x1 নিয়েছিলাম, তাহলে এবার কী নেবো আমরা? x2 নেব। ব্র্যাকেটে কী হয়ে যাবে? যেহেতু 2 আছে, 2 এর পরে কী হয়? 3 হয়, অর্থাৎ y3 মাইনাস y1, ঠিক আছে। প্লাস x1 শেষ, x2 শেষ, এবার হয়ে যাবে x3। ব্র্যাকেটের মধ্যে 3 এর পরে কী হয়ে যায়? 4 হয়। 4 কি আমাদের আছে? নেই, তাহলে আবার 1 থেকে শুরু হবে, অর্থাৎ y1 মাইনাস y2। এটুকু ক্লিয়ার? এবার এগুলোর মান বসিয়ে দাও। এবার মনে করতে পারে যে x1 y1 এগুলো কী? এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। বোঝা গেল কোনটা কি? এবার সবার মান বসিয়ে দাও। দেখো, হাফ থেকে গেল, মড চিহ্ন, x1 কত আমাদের? x1 হচ্ছে 3। একটা জিনিস মনে রাখবে, যখন মান বসাবে না একদম মন শান্ত করে মান বসাবে, ঠিক আছে। একটা যদি চিহ্ন যদি উল্টোপাল্টা হয়ে যায় তোমাদের অ্যান্সার আসবে না কিন্তু। তাহলে x কত হয়ে গেল আমাদের? x1 3, ব্র্যাকেট y2 কত? y2 আমাদের -3, তাহলে -3। এবার এই মাইনাসটা মাইনাস দাও। y3 কত? y3 আমাদের -4, অর্থাৎ -4। বোঝা গেল? ক্লিয়ার এটুকু?
এবার প্লাস x2 কত, x2 আমাদের 2, x2 2 বসাও, ব্র্যাকেটে y3 কত আমাদের, y3 হচ্ছে আমাদের -4, এই যে এই মাইনাসটা, y1 কত, y1 হচ্ছে আমাদের -2। ওকে, এবার বসাও তুমি প্লাস x3 কত আমাদের, x3 মান দেওয়া আছে p, ব্র্যাকেটের মধ্যে y1 কত, -2 -3 কি আমাদের, -3 হচ্ছে y2 এর মান, এই যে কাটো, এই মানটা দেওয়া আছে দেখো 8 বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তো আমাদের 8 একক দেওয়াই আছে, আমাদের এই পি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, এবার হাফ মড, এবার দেখো 3কে 3-এর মতো রাখো আপাতত, গুণ মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ +4, ভালো করে বুঝবে, মাইনাস মাইনাসে +4, -3 +4, আলটিমেটলি কী থাকবে এখানে, +1 থাকবে, ইন্টু কী হয়ে যাবে 1, +1 আর 1 একই জিনিস, বোঝা গেল? তাহলে এইটুকু কমপ্লিট। +2, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, মাইনাস মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে -4 + 2, এখান থেকে কী থাকে আমার -2, তাহলে 2 গুণ -2, বোঝা গেল? এটা ক্লিয়ার হয়ে গেল। প্লাস পি আছে, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ -2 + 3, এখান থেকে কী পড়ে থাকবে আমার 1, অর্থাৎ p × 1, এটুকু ক্লিয়ার। এটা টোটাল মোড এন্ড করে দাও, মোড এটা এন্ড হয়, সমান কী আছে আমার 8। এবার করো, আচ্ছা হাফটাকে কেটে ওপাশে পাঠিয়ে দাও, 2 কি কোনাকুনি গুণ হয়ে ওপাশে চলে যাবে, অর্থাৎ 16 হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে আমার 3 অক্ষে 3, আর দেখো এটা কী হয়ে যাবে আমার, এখানে 2 আর 2 4, 2 দুগুণে 4, -4 হয়ে যাবে না, মাইনাস আছে, তাহলে 2 দুগুণে -4, অর্থাৎ -4 প্লাস পি সমান কী হয়ে গেল আমার 8, আর এই যে 2 বলেছিলাম ওপাশে পাঠাতে, গুণ হয়ে যাবে 16। তাহলে এখান থেকে কি পড়ে আছে আমার, -1 প্লাস পি সমান 16। তাহলে এখান থেকে আমি বলতে পারি পি এর মান কী হয়ে যাবে, -1টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, পি হয়ে যাবে আমাদের 17, বোঝা গেল? পি এর মান কী হয়ে যাবে, পি হয়ে যাবে আমাদের 17 বা 17। ওকে, নেক্সট বলেছে একজন দোকানদার 1 কেজির পরিবর্তে 950 গ্রাম করে ওজন ব্যবহার করে, মানে কি সে ঠকিয়ে দিচ্ছে আর চিহ্নিত দামে পণ্য বিক্রি করে, যা ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি, বা যেটা এমপি আছে তাতেই জিনিস বিক্রি করছে, তাহলে তার লাভের শতাংশ কত? দেখো সে 1 কেজির পরিবর্তে 950 গ্রামের ওজন ব্যবহার করছে, মানে মনে করো আমি হচ্ছি অসাধু দোকানদার, আমি তোমাকে 1 কেজি জিনিস না দিয়ে তোমাকে 950 গ্রাম জিনিস আমি তোমায় দিচ্ছি, তার মানে আমি তোমাকে জিনিস দিচ্ছি কতটা, 950 গ্রাম জিনিস দিচ্ছি, কিন্তু তুমি তার পরিবর্তে আমাকে পেমেন্ট করছো কয় টাকা, 1000 গ্রাম বা 1 কেজি টাকা, মানে 1 কেজি জিনিসের যত টাকা হয় সেই টাকাটা তুমি আমাকে দিচ্ছ। 950 গ্রাম জিনিস বিক্রি করে আমি লাভ করে নিচ্ছি 1000 টাকার, ঠিক আছে, মানে 1000 গ্রামের 950 গ্রাম জিনিস বিক্রি করে আমি 1 কেজি লাভ করে নিচ্ছি, 1 কেজির যে দাম সেটা লাভ করে নিচ্ছি। আবার লাভ করছি হচ্ছে 100 টাকায় জিনিস কিনেছিলাম, সেই জিনিসটা আমি বেচছি কত টাকায়, 115 টাকায়, ঠিক আছে, 100 টাকায় জিনিস কিনে আমি বেচছি কত টাকায়, 115 টাকায়। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল অনুপাত হয়ে যাবে, লাভের হার এ পাশে বেরোবে, মানে দেখো 950 গ্রাম জিনিস আমি তোমায় দিচ্ছি, দিয়ে আমি কি করছি, 1000 গ্রাম জিনিসের দাম তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি, এখানে লাভ হচ্ছে, আবার এখানে তো লাভ হচ্ছে, এই ক্রয় মূল্যের চেয়ে সে বেশিতে বিক্রি করছে, 100 টাকার জিনিস 115-এ বিক্রি করছে, তাহলে কাটাকাটি করো, এবার অনুপাত বের করে দাও, 1 2 3টে শূন্য কাটো, 1 2 3টে শূন্য, তাহলে অনুপাত পড়ে আছে আমার 95, আর এদিকে হচ্ছে 115, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 23, দেখো 19 টাকার জিনিস সে 23 টাকায় বিক্রি করছে, আলটিমেটলি টোটাল লাভ এত হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে 5 টাকা, 19 টাকার উপরে ইন্টু 100, 5/19 ইন্টু 100ই তো হবে, সরি 19 আর 4-এ 23 হয়, 4 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে, কত টাকা লাভ হচ্ছে তার 4 টাকা, তাহলে 4কে এটা হয়ে যাবে কত, 400-কে তুমি 19 দিয়ে ভাগ দাও, 19 2 38, থাকে আমার 20, 19 21 পয়েন্ট সামথিং, 19 1 21/19%, 21/19% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 21/19% হবে রাইট অ্যান্সার। 24 দাগের কোশ্চেন,
বলেছে একজন ব্যক্তি তার বাগানে এতটি আম গাছ এমনভাবে রোপণ করেছে যে যতগুলো সারি ঠিক ততগুলো আম গাছ থাকবে। এইভাবে রোপণ করেছে, মনে করো 3টে সারি থাকলে প্রতিটা সারিতে আমার 3টে করে আম গাছ থাকবে, ঠিক আছে? প্রতিটা সারিতে আমার কী থাকবে? 3টে করে আম গাছ থাকবে। এই দেখো, এটাকে বেসিক নিয়ে অ্যাকচুয়ালি এটা কীভাবে করি আমরা? এরকম অঙ্ক আসলে সবসময় যেটা থাকবে তার বর্গমূল করে দিতে হয়, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুট করে দেবে, অর্থাৎ 21,025 এর বর্গমূল করলে যেটা হবে সেটাই হয়ে যায় অ্যান্সার। বর্গমূল করলে কত হয়? দেখো লাস্টে 5 আছে, অর্থাৎ এর বর্গমূল বের করা খুবই সোজা। লাস্টে কত হয়ে যাবে আমাদের? 25, অর্থাৎ 5 হবে। আর 210-এর ঠিক আগে বর্গমূল কত আমাদের? 14 স্কোয়ার হচ্ছে 196, 15 স্কোয়ার 225, অর্থাৎ 14, 145 হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো এইটা কনসেপ্টটা আসে কোথার থেকে? এই যে আমরা রুটের মধ্যে দিয়ে দিই, কনসেপ্টটা আসে কোথার থেকে সেটা তোমার জানা দরকার। কি বললাম আমি? মনে করো সে যদি যতগুলো তার সারি থাকবে ততগুলো করে আম গাছ প্রতিটা লাইনে থাকবে। মনে করো এক্সট্রা সারি আছে, ঠিক আছে? এক্সট্রা সারি থাকলে তার আম গাছ কতগুলো করে থাকবে? এক্সট্রা করেই আম গাছ থাকবে। তাহলে দেখো মনে করো 3টে সারি আছে আর আম গাছ কটা করে থাকবে? 3টে করে থাকবে। তাহলে দেখো এদের গুণ করলে তো আমার টোটাল আম গাছের পরিমাণ পাবো না, এদের গুণ করলেই পাবো। তাহলে এখানেও গুণ হবে, অর্থাৎ x × x = কত? এই টোটাল আম গাছ কত বলে দিয়েছে? 21,025। তাহলে x² = 21,025। তাহলে স্কোয়ার ওপাশে গেলে কী হয়ে যাবে? এক্স পড়ে থাকবে, এক্স হয়ে যাবে কত? রুটের মধ্যে 21,025। এটা আসলে কোনো ট্রিকই না, এটা হচ্ছে বেসিক থেকে আসে এটা। বোঝা গেল? আর বেসিকটা কী করে আসলে বুঝতে পেরেছো? 24 দাগের কোশ্চেন, 25 দাগের কোশ্চেন। এই কোশ্চেনটা সিজিএল বলো, সিপিও বলো, সিএইচএসএল বলো, তোমাদের গ্রুপ ডি, ইভেন এবছর এনটিপিসিতেও ওই সেম কোশ্চেন এসেছে। আর এই কোশ্চেনটা হচ্ছে সব থেকে সোজা। রুটের মধ্যে বলেছে এটা ইন্টু এটা। দেখো রুটের মধ্যে যেহেতু বলেছে, আমি একটু বাড়িয়ে দিয়ে 1 + cos a দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? উপর নিচে 1 + cos a দিয়ে গুণ করে দেবো। কেন গুণ করছি? দেখো এই দুটোকে যদি আমি কেটে দিই উপর নিচে, তাহলে 0 হয়ে গেল, কিছুই থাকলো না, 1 হয়ে যাবে। তাহলে এবার যদি একটা বিষয় দেখো, রুটের মধ্যে 1 + cos a একবার আছে, আবার 1 + cos a একবার আছে, মানে দুবার করে আছে, ঠিক আছে? কতবার করে আছে? দুবার করে আছে। তাহলে রুটের মধ্যে 1 + cos a একবার আছে, আবার 1 + cos a একবার আছে, ওকে? আর নিচে দেখো 1 - cos a একবার, 1 + cos a একবার, a - b একবার, a + b একবার। তাহলে কী হয়েছে? a² - b²। তাহলে কী হয়ে যাবে? এটা 1 - cos a², 1 - cos a² হবে তো, 1 - cos a²। এই 1 - cos a²কে আমরা কী লিখি? sin a² θ প্লাস cos a² θ = 1। তাহলে sin a² = কী হয়ে যায়? 1 - cos a² θ। বোঝা গেল? তাহলে 1 - cos a² জায়গায় আমরা কী লিখতে পারবো? sin a² লিখতে পারবো। তাহলে এটাকে এরকম আমি বহুবার করেছি, সুতরাং একবারই করে দিচ্ছি এখানে। এটাকে আমরা লিখতে পারি sin a² θ। এবার দেখো রুটের বাইরে আসবে, এখানে দুটো করে রুট আছে, মানে দুটো করে আছে, সেম জিনিস দুবার গুণ আছে। তাহলে হয়ে যাবে 1 + cos θ, একটা বাইরে আসবে। আর নিচে দেখো sin স্কোয়ার মিন্স সাইন দুবার গুণ আছে, তাহলে একটা সাইন বাইরে আসবে, sin θ। এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/sin θ একবার প্লাস cos/sin θ একবার। 1/sin θকে আমরা লিখি cosec θ প্লাস cos/sin হয়ে যায়, দেখো sin/cos হয়ে যায় tan θ। এটা যেহেতু উল্টো আছে তাহলে ট্যানের উল্টো হয়ে যায় cot θ। cosec θ প্লাস cot θ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, আমাদের যে তোমার এনটিপিসির কোশ্চেন আমি করাচ্ছিলাম তোমাদের প্রতিটা টপিক ধরে ধরে, যারা ত্রিকোণমিতির ভিডিও এখনও দেখোনি, ত্রিকোণমিতির ভিডিওতে এই যে কনসেপ্টটা, এইখানে যে কনসেপ্টটা আমি তোমাদের করেছি, এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ওখানে কমপ্লিট করানো আছে। তো যারা এখনও ভিডিও দেখোনি, যদি মনে হয় যে না আমার দরকার আছে, তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ওকে? 26 মানে আজকে লাস্ট কোশ্চেন এটা। দুটি সংখ্যার লসাগু কিন্তু গসাগু বলেছে এত এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? আমরা একটা থিওরি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান এলসিএম ইন্টু এইচসিএফ। দুটি সংখ্যার গুণফল কত আমার? 60 ইন্টু অপর বের করতে বলেছে এক্স সমান এলসিএম কত? 1920 ইন্টু 4। আচ্ছা, 1920-তে কোন আন্দোলন হয়েছিল বলো তো ইতিহাসে? 1920-তে কোন আন্দোলন হয়েছিল? কমেন্ট বক্সে জানাও। তাহলে এক্সের মান কী হয়ে যাবে? 60 বসে গেলে ভাগ হয়ে যাবে, 60 করে দাও, একবারে করা যাবে না। 1920 ইন্টু 4/60, 4 × 15 = 60,
15 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 15কে 15 থাকে আমার 4, 15 দুগুণে 30, 8 15 144, 128। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে 128। ওকে, সো থ্যাংক ইউ। এই ছিল তোমাদের আজকে টোটাল, এই শিফটে বোধহয় 26টা কোশ্চেন ছিল, তার টোটাল সলিউশন তোমাদের দিয়ে দিলাম। ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নাও, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও। আর একটা কথা, তোমরা সাবস্ক্রাইব কেন করো না? সাবস্ক্রাইব করতে কী হয় আমি একটু বুঝি না। তো যারা নতুন আছো, যারা পুরনো আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি কন্টেন্ট ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে নিও। ওকে, আর আরেকটা কথা, যারা ত্রিকোণমিতির ভিডিও এনটিপিসির সলিউশন চাইছো তোমরা, তার কিন্তু টোটালটা আমি টপিক ওয়াইজ করাচ্ছি। তো তোমরা কমেন্ট বক্সের লিঙ্ক আছে বা প্লেলিস্ট, খুব সুন্দরভাবে প্লেলিস্টও করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো যদি প্রয়োজন মনে হয়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরের কোনো ভিডিও মানে কি, কালকেই আপলোড হবে তোমাদের থার্ড শিফটের কোশ্চেন। পুজোর আগে চেষ্টা করে যাচ্ছি যে পুজোর আগে যদি কমপ্লিট করানো যায়, দীপাবলির আগে যদি কমপ্লিট করানো যায় তোমাদের টোটাল যে 99টা শিফট হয়েছিল সেটা। অলরেডি তো 25টা আই থিঙ্ক হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো পরীক্ষার আগে অ্যাটলিস্ট কমপ্লিট করে দেওয়ার। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।